এই পিপি, ওঠো না। বেলা চড়েছে বেশ, সূর্যটা মধ্য গগনে। ঘড়ির কাঁটা হয়তোবা 12টার ঘর ছুঁয়েছে। তবে আজ এখনও দিব্যি বিছানায় পড়ে আছে তৃষা। আর তাতেই ব্যাঘাত ঘটাতে বারংবার তাকে ডেকে চলেছে আরু। ওর এমন কাণ্ডে তন্দ্রাচ্ছন্নতা বহু আগেই ছুটেছে তৃষার। তবে প্রায় সারা রাত নির্ঘুম থাকার দরুন চোখের পাতা আলাদা হতে নারাজ ওর। আরিশা ফের ডাকল। ও পিপি, ওঠো। আর ফুপা কই বলো তো? কোথাও দেখলাম না, তোমার রুমেও নাই দেখছি। শেষের কথাটা কর্ণগোচর হতেই ধরফরিয়ে উঠে বসল তৃষা। নাই মানে কোথায় উনি? চটজলদি বিছানা থেকে নামল তৃষা। কাল রাতের দুঃসহ স্মৃতির মিছিলে মুহূর্তেই মাথাটা ঘুরে উঠল তৃষার। আরিশা উৎসুক দৃষ্টিতে তৃষার মুখের দিকে তাকাতেই তার কচি মুখটা সংশয়ে কুঁচকে গেল। তৃষার চোখের পাতাগুলো অস্বাভাবিক স্ফীত। দীর্ঘক্ষণ একটানা ক্রদনের চিহ্ন স্পষ্ট হয়ে ফুটে আছে সেথায়। আরিশা বিস্মিত হয়ে শুধালো। কি হয়েছে পিপি? তোমার চোখ দুটো এমন ফোলা ফোলা কেন? কিছু হয়েছে তোমার? তৃষা কোনো উত্তর দিতে পারল না। সারা শরীর এক অব্যক্ত অস্থিরতার খেলায় মত্ত ওর। এক অজানা সংখ্যা হৃৎপিণ্ডটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। আর্য কি তবে সত্যি তাকে ছেড়ে চিরতরে চলে গেল? এই দুঃসহ ভাবনার উদয় হতেই ওর বাঁধভাঙ্গা নেত্রকার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু টুপ করে ঝরে পড়ল। আরিশার দিকে তাকানোর মতো শক্তিও যেন অবশিষ্ট নেই ওর। টালমাটাল পায়ে তৃষা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। পিছে পড়ে রইল বিস্ময়া বিভূত আরিশা। সারা বাড়ি ঘুরেও আর্যর হদিশ পেল না তৃষা। শেষমেশ সকল বাধা উপেক্ষা করে ও বেরিয়ে পড়ল গ্রামের পথে প্রান্তরে। সুপ্ত দ্বিপ্রহরের তপ্ত রৌদ্রে খাখা করছে সুবর্ণপুরের মেঠো পথ। তৃষার আলুথালু কেশরাশি আর বিপর্যস্ত অবয়বে আজ কোনো লৌকিকতার বালাই নেই। মনের গহীনে কোণে এক প্রলয়ঙ্কারী আশঙ্কার বীজ বপিত হয়েছিল। তা যেন ডানাপালা মেলে এখন ওকে পুরোপুরি গ্রাস করে নিতে চাইছে। তৃষা উন্মাত্তের ন্যায় গ্রামের এ মাথা থেকে ও মাথা খুঁজে ফিরছে আর্যকে। সূর্যটা ললাট বরাবর অগ্নিবর্ষণ করছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে বারংবার। বুকের ভেতরটা শূন্যতার হাহাকারে ফেটে যাওয়ার উপক্রম। দীর্ঘ 1 মাসের দূরত্ব ঘুচিয়ে লোকটা কেন আবার এমন এক অতল গহ্বরে ওকে ঠেলে দিয়ে গেল? তৃষা যান্ত্রিক পায়ে হাঁটছে। ওর সমস্ত সত্তা জুড়ে কেবলই আর্যর সেই বিদীর্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। যেখানে নিজের উপর বিশ্বাসটাই নেই, সেখানে থাকার কোনো মানেই হয় না। সহসা এক বাঁকের মুখে এসে কারো সাথে সজোরে ধাক্কা খেল তৃষা। ভারসাম্য হারিয়ে ও প্রায় পড়ে যাচ্ছিল। কোনো মতে পাশের একটা নিম গাছের ডাল ধরে নিজেকে রক্ষা করল। নিজের এই বেসামাল অবস্থায় বড্ড লজ্জিত বোধ করে ও নিচু স্বরে আনমনে বলল। দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি। বলেই ধীরলয়ে মাথা তুলে তাকাতেই বিস্ময়ে পাথর হয়ে গেল তৃষা। এক আধুনিকতায় মোড়ানো রূপসী নারী ওর সামনে দাঁড়িয়ে। পরনে দামি স্লিভলেস টপ আর ডিস্ট্রেস হট জিন্স, যা এই গ্রাম্য পরিবেশে বড্ড বেমানান, দৃষ্টিকটু। নারীটি ভ্রু কুঁচকে দামি ব্ল্যাক সানগ্লাসটা নামালো। তৃষার বিস্ময় বিস্ফোরিত নেত্রপল্লবের দিকে এক পলক অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে মাহিরিন শেষলাত্মক স্বরে শুধালো। You are Trisha, right? Arjun is so-called innocent little wife? তৃষা যেন নিজের কন্দ্রেন্দ্রিয়কেও বিশ্বাস করাতে পারছে না। সুবর্ণপুরের এই ধূলিময় পথে মাহিরিনের উপস্থিতি ওর কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। তৃষা অস্ফুট স্বরে কেবল উচ্চারণ করতে পারল। আপনি আপনি এখানে কিভাবে? মাহিরিন তাচ্ছিল্য দৃষ্টি হেনে বলল। That's none of your business. By the way, আমার ডার্লিংয়ের গ্রামটা কিনতে চাই। I don't know why ও এমন চিপ ভিলেজ পছন্দ করছে, বাট কেয়ার করার টাকা আছে, সো কিনতে চাইছে। নিজ গ্রাম সম্বন্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্যে তৃষার প্রতিবাদ সত্তা সবে জাগ্রত হতে উদ্যত। ঠিক তখনই পিছন হতে ভেসে এলো পরিচিত পৌরস কণ্ঠস্বর। তৃষা? কাঙ্ক্ষিত সেই কণ্ঠস্বরে তৎক্ষণাৎ ঘুরে তাকালো তৃষা। আর ওর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই মাহিরিনের পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল এক লহমায়। সামনে দাঁড়ানো আর্য শুভ্র শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, যেখান দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে ওর সুটাম, মাংসপেশি আর ভাসমান শিরাযুক্ত পৌরস দীপ্ত হাত।
মুহূর্তেই মাহেরিনের অবজ্ঞা ঢাকা পড়ল তীব্র বিস্ময়ে। ও নিজের অজান্তেই অস্ফুট স্বরে উচ্চারণ করল। আর্য? মাহেরিনের আকস্মিক উপস্থিতিতে তীব্র ঘৃণায় চোখ মুখ কুঁচকে এলো আর্যর মুখশ্রীতে। যে নারীকে ও এককালের হৃদয়ের সিংহাসনে বসিয়েছিল, আজ তাকে এই ধূলিময় মেঠো পথে দাঁড়িয়ে থাকতে দেখে ওর ভেতরে কোনো অনুরাগের সঞ্চার হলো না, বরং একরাশ কদর্য বিস্তৃষ্ণা ওর শিরায় শিরায় বয়ে গেল। আর্য ওর তপ্ত দৃষ্টি মাহিরিনের দিক থেকে সরিয়ে তৃষার ওপর নিবদ্ধ করল। তৃষার রক্তিম চোখের কোণ আর বিপর্যস্ত দশা দেখে আর্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর্য মাহিরিনকে ঠিক আবর্জনা স্তূপের ন্যায় সম্পূর্ণ উপেক্ষা করে তৃষার দিকে এক কদম এগিয়ে আসতেই তৃষা ওর দিকে এগিয়ে গিয়ে বলল, কোথায় ছিলেন আপনি? একটা কাজে গিয়েছিলাম। আর তোমার চোখ মুখের এই অবস্থা কেন? আর তুমি এখানে কেন? আমি ভেবেছিলাম আপনি আমায় ফেলে চলে গিয়েছেন। যাওয়ার হলে বহু আগে যেতাম, বাট ইটস নট পসিবল ফর মি। এখন চলো এখান থেকে। আর্য তৃষার হাত ধরে প্রস্থান করার প্রস্তুতি নিতেই মাহিরিন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আর্যর এই চরম অবজ্ঞা ওকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। ও চিৎকার করে পিছু ডাকলো আর্যকে। আর্য, জাস্ট স্টপ ইট। তুমি কি সত্যিই আমাকে চিনতে পারছো না? আমি মাহেরিন, তোমার সেই মাহেরিন যার জন্য তুমি একসময় পাগল উন্মাদ ছিলে। আর্যর পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। ও ধীরলয়ে ঘাড় ঘুরিয়ে মাহিনের দিকে তাকালো। ক্রোধে রক্তবর্ণ ধারণ করা দৃষ্টি এতক্ষণ সংযত রাখলেও এবার নিজেকে সামলাতে পারল না আর্য। হু দ্য হেল আর ইউ? মাহিরিন শুকনো ঠোক গিলল। বরাবরই আর্যর রাগী সত্তাকে ভীষণ ভয় পায় ও। বহু কষ্টে সাহসের সঞ্চয় করে বলল, আর্য, তুমি কি সত্যি আমাকে ইগনোর করছো? আই এম মাহেরিন, যার জন্য তুমি পুরো পৃথিবীকে ছেড়ে দিতে পারতে। আর্যর চোয়াল শক্ত হয়ে এলো। ও ধীর পায়ে মাহিরিনের কাছে এসে দাঁড়ালো। I don't waste my time to remembering garbage. হাউ ডিয়ার ইউ! তুমি এভাবে কথা বলতে পারো না আর্য। তুমি তো আমাকে ভীষণ ভালোবাসতে। আমি তোমার সন্তান জন্ম দিয়েছিলাম আর্য। মাহিরিন নির্লজ্জের ন্যায় আর্যর হাতটা ধরতে যেতেই মুহূর্তের মধ্যে আর্য সজোরে মাহিরিনের গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিয়ে আঙ্গুল উঁচিয়ে গর্জে উঠল। Don't you dare touch me. তোমার মতো একটা দূষিত মানসিকতার নোংরা পদার্থ আমাদের পবিত্র জীবনের আশেপাশে থাকা মানেই পরিবেশটা দূষিত হওয়া। Just get out of my sight before I lose my temper completely. Do not ever try to show your ugly face again. ঘটনার আকস্মিকতায় হতভম্ব তৃষা। ও ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে। তবে আর এক মুহূর্ত নষ্ট না করে তৃষার হাত শক্ত করে ধরে আর্য ওখান থেকে হাঁটা দিল। মাহিরিন তখনও অপমানে যন্ত্রণায় মাঝ রাস্তায় স্থবির হয়ে দাঁড়িয়ে। তার দামি সানগ্লাসটা ধুলোয় লুটোপুটি খাচ্ছে। Have I hurt you too much, Captain? চলতি পথে তৃষার আকস্মিক প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত হল না আর্য, বরং পূর্বের না অচল পদক্ষেপ বজায় রেখে চলতে লাগল। আর্যর দীর্ঘ কদমে তাল মেলাতে গিয়ে তৃষা রীতিমতো হাঁপিয়ে উঠছে, কিন্তু আর্যর গ্রিপ আলগা হওয়ার কোনো লক্ষণ নেই। ও মৌনতায় চঞ্চল তৃষা স্থবির হল। একটা শ্যাওলা ধরা পুরনো কালভার্টের কাছে আসতেই তৃষা সজোরে আর্য শার্টের হাতা টেনে ধরতেই থামল আর্য। ওর রক্তিম চোখের প্রখর চাউনি তৃষার ওপর নিবদ্ধ হতেই তৃষা ভয়ে কিঞ্চিত কুঁকড়ে গেল। আর্য দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে শুধালো, কি হলো? থামলে কেন? বলো, কি বলবে? তৃষা অপরাধীর মতো মাথা নুইয়ে ধরা গলায় অস্ফুট স্বরে বলল, আমি কি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছি, ক্যাপ্টেন? ওরা সন্দেহ করাটা, ওটা আসলে মাহিরিনের কথা শুনে মাথা ঠিক ছিল না আমার। আর্য এক চিলতে তোতা হাসি হেসে ওর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। ওর শরীরে লেপ্টে থাকা ঘাম আর পারফিউমের মিশেলের তীব্র ঘ্রাণে মাতাল হয়ে চোখ বুঝল তৃষা। আর্য ওর থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরে বলল, কষ্ট, জানো, ফিজিক্যাল পেইন ছুঁয়ে নেওয়া যায়, কিন্তু তুমি যে আমার উপর বিশ্বাসটুকু রাখতে পারলে না, সেটা আমাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মাহিনুন তো একটা বাইরের মানুষ, কিন্তু তুমি তো আমার অস্তিত্বের অংশ। সে যা খুশি বলবে, আর তুমি আমাদের সুন্দর জীবনটাকে তুচ্ছ করে দেবে। তৃষা আর্যর শার্টের কলারটা খামচে ধরল। আমি না বড্ড বোকা, তাই হয়তো সামলাতে পারিনি। প্লিজ মাফ করে দিন না আমায়। আপনি তো জানেন আপনাকে হারানোর ভয়েই আমি পাগল হয়ে গিয়েছিলাম। আর্য এক চিলতে মলিন হাসল। অতঃপর আর কোনো প্রতিউত্তর না করে সোজা পা বাড়ালো সম্মুখ পানে। উঠোনে পা রাখতেই চারজোড়া উৎসুক দৃষ্টি ওদের ওপর স্থির হলো।
গ্রামের বাড়ির চিরাচরিত দৃশ্য। দাওয়ার একপাশে পাতা কাঠের চৌকিতে তৌফিক নেওয়াজার ছোট্ট টুইঙ্কেল বসে লুডো খেলছিল। ওদের পাশে বসে পান সাজাচ্ছিলেন শায়লা বেগম। তৃষার আলুথালু বেশ আর আর্যর থমথমে মুখ দেখে শায়লা বেগম হাতের বাটাটা পাশে রেখে তড়িৎ উঠে দাঁড়ালেন। আর্যর শক্ত মুষ্টিতে তখনও তৃষার হাত বন্দি। শায়লা বেগম উদ্বিগ্ন মেশানো গলায় শুধালেন, তৃষা, তুই না বলে কয়ে এইভাবে হন্তদন্ত হয়ে কোথায় ছুটছিলি? আর আর্যর সাথে দেখা হলো কোথায়? তৌফিক নেয়াজ হাতের ছক্কাটা রেখে তাকাতেই আর্য পরিস্থিতি সামাল দিতে শান্ত গলায় বলল, আসলে আমি একটু ইমার্জেন্সিতে বাইরে গিয়েছিলাম, বাট পথ হারিয়ে ফেলেছিলাম বলে ওকে কল করেছিলাম। টুইঙ্কেল চৌকি থেকে নেমে এসে তৃষার ওড়নার আঁচল টেনে ধরে চপল কণ্ঠে বলল, তুমি আমাকে রেখে ঘুরতে গিয়েছিলে পানি? তৃষা আলতো ওর মাথায় স্নেহের বুলিয়ে দিয়ে বলল, আমি তো ঘুরতে যাইনি সোনা, আর বাইরে যা কড়া রোদ এই জন্যই তোমাকে নিয়ে নি। পরিবেশের গুমট ভাব কাটাতে তৌফিক নেয়াজ আগে শায়লা বেগমের উদ্দেশ্যে বললেন, প্রশ্ন অনেক করেছ, এবার ওদের দুজনকে ভিতরে যেতে দাও। এমনিতেই যা গরম পড়েছে, একটু পরে বৃষ্টি নামবে বোধহয়। তুমি বরং ওদের আখের গুড় আর লেবু দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দাও। স্বামীর নির্দেশে রান্নাঘরের দিকে গেল শায়লা বেগম। পরপর ওই আর্য কোনরূপ পূর্বাভাস ছাড়াই স্থান ত্যাগ করল। তৃষাও কক্ষে গেল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। নিশুতি রাত, বৃষ্টির রেশ কাটেনি তখনও। জানালার কার্নিশ বেয়ে টুপ টুপ জলকণার পতন আর সোদা মাটির গন্ধে ম করছে চারপাশ। টুইঙ্কেলকে ঘুম পাড়িয়ে তৃষা ধীর পায়ে ঘরের দোরগড়ায় এসে দাঁড়াতেই ওর হৃদস্পন্দন থমকে গেল এক লহমায়। ঘরের টিমটিমে আলোয় ও দেখল আর্য এক হাতে একটা তীক্ষ্ণ ধারালো ছুরি ধরে আছে, যার অগ্রভাগ ঠিক ওর বাম হাতের স্পন্দিত শিরা বরাবর রাখা। অনাগত বিপর্যয়ের সংকেতে তৃষার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এক ভয়াবহ হাহাকার বুক চিরে বেরিয়ে আসার আগেও উন্মাত্তের ন্যায় ছুটে গিয়ে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আর্যকে। ওর সর্বাঙ্গ থরথরিয়ে কাঁপছে। প্রকম্পিত কণ্ঠে চিরে বেরিয়ে এলো নিদারুণ আর্তনাদ, না ক্যাপ্টেন, কি করছেন? তৃষার আকস্মিক এই সাজোর আলিঙ্গন আর কান্নায় আর্য একদম স্তব্ধ হয়ে গিয়েছে। ওর হাতের আঙ্গুলগুলো শিথিল হয়ে এলো। এমন এক অবাস্তব কাণ্ডে আর্য রীতিমতো তাজ্জব বনে গেছে। পিঠে তৃষার উত্তপ্ত অশ্রুর স্পর্শ পেতেই আর্য বেকুব কণ্ঠে বলল, কি হয়েছে? পিছন থেকে আর্যর বুক বরাবর শার্টটা খামচে ধরে তৃষা হিসকি তুলে কাঁদছে। ওর ফুপিয়ে ওঠার শব্দ ঘরের শান্ত পরিবেশটাও ভারাক্রান্ত করে তুলছে। আর্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। তারপর আলতো করে তৃষাকে নিজের দিকে ঘুরিয়ে ওর থুতনি ধরে মুখটা তুলে ধরল। ক্রন্দনরত জল থই থই চোখ দুটোতেই স্থির দৃষ্টি নিক্ষেপপূর্বক ভ্রু কুঁচকে নরম গড়ায় শুধাল, আরে বাবা, কি হয়েছে বলবে তো? এইভাবে কাঁদছো কেন? তৃষা কোনোমতে হেসকি সামলে নাক টেনে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি ওটা দিয়ে কি করতে চাচ্ছিলেন? আমি নিজে চোখে দেখেছি আপনি হাতের শিরার উপর ওটা ধরেছিলেন। আর্য এবার সত্যি আকাশ থেকে পড়ল যেন। ও হাতের ছুরিটার দিকে একবার তাকালো, তারপর তৃষার আতঙ্কিত সরল মুখশ্রীতে চেয়ে পরক্ষণে প্রসারিত হাসল। পরিস্থিতি হালকা করতে আর্য কিছুটা রসিকতার সুরেই বলল, সিরিয়াসলি তৃষা, তুমি আমি এতটাই কাওয়ার্ড ভাবো যে আমি সুইসাইড করতে যাব? আই ওয়াজ জাস্ট কাটিং সাম ফ্রুটস। ডাইনিংয়ে ছুরিটা পাচ্ছিলাম না বলে নিজের ট্রাভেল কিট থেকে এটা বের করেছে। আর তুমি যা দেখলে, ওটা আসলে ছুরির ধার পরীক্ষা করছিলাম মাত্র। ইট ওয়াজ জাস্ট এ মিসআন্ডারস্ট্যান্ডিং, মাই ইনোসেন্ট ড্রামা কুইন। তৃষা বড় বড় চোখ করে চাইল। ওর বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আর্য ফের বলল, ইউ নো তৃষা, লাইফ ইজ নট আ মুভি। আমি একজন সোলজার, জীবন দিতে জানি, কিন্তু এভাবে কাপুরুষের মতো নয়। সো স্টপ ক্রাইং অ্যান্ড হ্যাভ সাম অ্যাপলস। তোমার যা মেন্টাল কন্ডিশন, ইউ নিড সাম গ্লুকোজ রাইট নাও। নিজের বোকামি বুঝতে পেরেই লজ্জায় আর্যর বুকের ওপর মুখ লুকালো তৃষা। আর্যর আর দেরি না করে ওকে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে নিল। এভাবেই অতিক্রান্ত হলো মুহূর্ত খানেক। হুট করে নিস্তব্ধতা ভেঙে আর্য বলল, এজন্যই লোকে বলে পিছিয়ে মেয়ে বিয়ে করা আর বিপদ ডেকে আনা একই কথা। সবসময় মাথায় শুধু নেগেটিভ আর উল্টোপাল্টা ভাবনা। আস্ত একটা ইডিয়েট। আর্যর কথা শুনে তৃষার কান্নার তোর মুহূর্তেই থমকে গেল। ও ঝট করে আর্যর বুক থেকে মুখ তুলে ওর দিকে একজোড়া অভিমানী দৃষ্টি নিক্ষেপ করল।
গাল ফুলিয়ে আর্য শার্টের কলারটা আর একটু জোরে খামচে ধরে অভিমানী সুরে বলল। কি বলেন আপনি? আমি পিচ্চি মেয়ে? আমি ছোট বাচ্চা? হাউ ডিয়ার ইউ ক্যাপ্টেন? আর্য এক ভ্রু নাচিয়ে মুচকি হেসে বলল। বললাম তো। বল কি বলেছে? যে মেয়ে ফলকাটা ছুড়ে থেকে ভেবে নেয় তার হাজব্যান্ড সুইসাইড করছে, তাকে বিচ্ছিত ছাড়া কি বা বলা যায়? ইউ আর জাস্ট আ সিলি লিটল গার্ল। তৃষা এবার ওর হাতের বাঁধন আলগা করে দিয়ে কোমরে হাত দিয়ে জেদ নিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর হওয়ার ভান করে বলল। আপনি ভুলে যাচ্ছেন ক্যাপ্টেন, আম 18 প্লাস। আমাকে আপনার কোন দিক থেকে পিচ্চি মনে হয়? আমি কি দেখতে ছোট বাচ্চাদের মতো, নাকি আমার কথাবার্তা আপনার কাছে ম্যাচিওর মনে হয় না? আর্য এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষাকে আপাদমস্তক খুঁটিয়ে নিরীক্ষণ করে ধীলয়ে এগিয়ে এসে তৃষার একদম কাছে গিয়ে দাঁড়ালো, যার দরুন তৃষা পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। সব দিক থেকেই তো পিচ্ছি মনে হয়। এই যে তোমার রাগ, তোমার ইনোসেন্ট ফেস, আর তোমার এই পিচ্ছিদের মতো কান্নাকাটি, সব কিছু তো তাই বলে। ইভেন তোমার এই ছোটোখাটো অবয়বটাও আমার বাহুডোরে হারিয়েছে। সো টেল মি, তুমি যে 18 প্লাস তার প্রমাণ কি? আই এম নট কনভিন্সড পিচ্ছি। তৃষা নিজের জেদ বজায় রাখতে আর্যর সেই প্রখর দৃষ্টির সোজাসুজি তাকালো। আর্যর বলিষ্ঠ শরীরের ছায়ায় ও এখন সম্পূর্ণরূপে বন্দী। আর্য ঠোঁটের সেই বাঁকা হাসি আর চোখের মদির চাহনি তৃষার হৃৎপিণ্ডের স্পন্দন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তবুও ও দমে না গিয়ে ফের শুধালো। বলুন আপনার কি প্রমাণ চাই? কি করলে আপনার মনে হবে যে আমি আর পিচ্চি নেই? আপনি যা বলবেন আজ আমি তাই প্রমাণ করে দেব। তৃষার এই সাহসী সাজার চেষ্টায় অবুঝ চ্যালেঞ্জ শুনে আর্য চোখের মনি গভীর নেশায় আচ্ছন্ন হলো। ও তৃষার কানের লতির খুব কাছে মুখ নামিয়ে তপ্ত শ্বাস ফেলতেই ওর নিঃশ্বাসের উষ্ণতায় অজান্তি চোখ বুঝল তৃষা। আর্য ফিসফিসিয়ে বলল। রিয়েলি তৃষা, তুমি জানো না একজন ক্যাপ্টেনকে চ্যালেঞ্জ ছড়ে দেওয়া কতটা রিস্কি? আই ক্যান বি ভেরি ডিমান্ডিং সামটাইমস। তৃষা জেদের বশবর্তী হয়ে প্রতিউত্তর দিল। দিতে চাই। আমি আজ প্রমাণ করেই ছাড়বো যে আপনার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কোনো পিচ্চি নয়। হুম, তুই পারবে না পিচ্ছি। এই পারবো আমি, আরেকবার পিচ্চি বলে। পারবে না। পারবো। আর ইউ সিরিয়াস? ইয়েস আই অ্যাম। আর্য এবার তৃষার চিবুকটা আলতো করে ধরে মুখটা উঁচিয়ে তৃষার কপালে নিজের কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলল। Then let the night prove it. Because I want you badly. But you were mature. And I did not want to do anything against your will. But আজ যখন তুমি নিজেই প্রমাণ দিতে চাইছো, then I won't stop myself. তীব্র শিহরণে বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় ঝাঁকিয়ে উঠল তৃষার ক্ষীণকায়া। আর্যর প্রতিটা স্পর্শে হৃদয়ে উতাল পাথাল ঢেউ বইছে তৃষার হৃদয় গহীনে। আর্য ধীর পায়ে তৃষাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। ভীত তৃষা আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল আর্যর চওড়া কাঁধ। ঘরের টিমটিমে আলোয় ওদের ছায়াটা দেয়ালে একাকার হয়ে গেল। আর্য ওকে বিছানায় সযত্নে শুইয়ে দিয়ে ওর চুলের ভাঁজে মুখ গুজল। বৃষ্টির ঝিমঝিম শব্দ তখন জানালার ওপাশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। তৃষা অনুভব করল আর্যর বলিষ্ঠ হাতের স্পর্শ ওর কামিজের চেরা ফাঁক গলিয়ে ক্রমশ গভীরে প্রবেশ করছে। তৃষার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। আর্য ওর চোখের পাতায় চুমু খেয়ে বলল। Are you ready to be mine completely, তৃষা? কোনো জোর নেই, কেবল তোমার ইচ্ছেটুকু চাই। তৃষা আর্যর গলার কাছে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে বলল। আমি তো শুরু থেকেই আপনার ছিলাম ক্যাপ্টেন। ধীরে ধীরে আর্যর প্রতিটি স্পর্শ গভীর থেকে গভীরতর হতে শুরু করল। পৃথিবীর সমস্ত লাজুকতা যেন আজ গ্রাস করেছে তৃষাকে। গম্ভীর মানবের এমন উন্মত্ত রূপ বড্ড অচেনা ওর। আর্য টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে থাকলো তৃষার মুখশ্রী। অতঃপর ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো তৃষার গলার বিউটি বর্ণে। নিঃশ্বাস ভারী হয়ে ক্রমশ বুক হাঁপাড়ের মতো ওঠানামা করছে তৃষার। ধুকপুকানি তখন উন্মত্ত অশ্বরোহীর গতি নেয়। আর্য হঠাৎই এক তীব্র নেশায় মত্ত হয়ে এক গভীর দংশন বসিয়ে দিল সেথায়। তৃষার মুখ চিরে এক অস্ফুট আর্তনাদ বেরোবের পূর্ব মুহূর্তেই ওর হাত দুটো আর্যর পিঠের ওপর নখের আঁচড় কেটে বসল। আর্য বাঁকা হেসে আকস্মিক কক্ষের সমস্ত আলো নিভিয়ে দিল। তৃষা ভয়ার্ত নেত্রে বিস্ফোরিত দৃষ্টি নিক্ষেপের পর মুহূর্তেই অনুভব করল ওর ঠোঁটজোড়া কোনো গভীর তৃষ্ণাত পৌরসের দখলদারিত্বে। বাম হাত তৃষা খামচে ধরল বিছানার চাদরে, অপর হাতে আর্যর পিঠের শার্ট। আর্যর হাতগুলো এবার তৃষার কোমরের ভাঁজে এক উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে।
তৃষার ক্ষীণ তনু আজ লতার মতো জড়িয়ে আছে সেই বিশাল বট বৃক্ষরূপী মানুষটার সাথে। সময়ের কাঁটা থমকে গেছে, বাইরে ঝিঝি পোকার ডাক আর আকস্মিক শুরু হওয়া বৃষ্টির ছন্দপতনের শব্দ সব মিলিয়ে মায়াবী কুহুকে পরিণত হয়েছে কক্ষটা। অন্ধকারাচ্ছন্ন কক্ষে তখন কেবল দুটি তপ্ত হৃদয়ের দ্রুতলয় স্পন্দন। আজও বলিষ্ঠ আলিঙ্গনে তৃষার প্রতিটি কোষ আজ এক পরম পূর্ণতার স্বাদ পেতে মত্ত। বৃষ্টির রিমঝিম শব্দে মিশে গেল তাদের নিবিড় অস্ফুট প্রণয়ধ্বনি। অবশেষে বহু মান অভিমান আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণাত্ম দুটির হৃদয়ের মিলন মাধুর্যে পূর্ণতা পেল এক শ্রাবণ রজনীর অমর কাব্য। দীর্ঘ রজনীর সমাপ্তি ঘটিয়ে নীলিমা রাঙ্গিয়েছে ভোরের অরুণাভ। ফজরের পরবর্তী স্নিগ্ধ পবিত্র প্রহর বিদ্যমান। মৃদু সমীরণে জানালার পর্দাগুলোও দুলছে। তৃষার অবস্থানটা এখনও আর্যর উন্মুক্ত বক্ষ দেশে। বেশ শক্তপোক্ত বাঁধনে ওকে আবদ্ধ করে রেখেছে আর্য। একটু নড়ে চড়ে ওঠার চেষ্টা করতেই তৃষার অনুভূত হলো সমগ্র শরীরে মিষ্টি যন্ত্রণার রেশ। অবশ হয়ে আসা দেহটা যেন নিজের বশ মানতে চাইছে না। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত শ্রান্তি বাসা বেঁধেছে। তবুও এই আবেশ ছেড়ে দূরে যাওয়ার সাধ্যকার। বহু কষ্টে ব্যথাতুর দেহটা সামান্য নাড়িয়ে তৃষা মুখ তুলে চাইল। স্নিগ্ধ প্রভাতী রৌদ্রে আর্যর মুখশ্রী এক অপারদীপ মায়ায় আচ্ছন্ন। কপালে এসে পড়েছে অবিনাশত কেশগুচ্ছ। কি অদ্ভুত প্রশান্তি লেগে আছে ওই চোখে মুখে। শত সহস্র জনম তাকিয়ে থাকলেও মুগ্ধতা কমবে না লেশমাত্র। তৃষা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল কিছুক্ষণ। মায়ার টানে অজান্তি হাত বাড়ালো ও। অত্যন্ত সন্তপর্ণে আর্যর কমল কেশরাশির ওপর আঙ্গুল বোলাতে শুরু করলো। কি ভীষণ মোলায়েম চুলগুলো। পুরুষ মানুষের চুল এত নরম হতে আছে। ধীরে ধীরে ওর তুলতুলে আঙ্গুলগুলো আর্যর গলার কাছে নেমে আসতেই ও থমকালো মুহূর্তকাল। সেখানে স্পষ্ট হয়ে আছে গতরাতের উন্মাদনার নীরব সাক্ষী অসংখ্য নখের আঘাত আর খামচানির দাগ। মুহূর্তেই কালরাতের সেই প্রগাঢ় উন্মাদ ঘনিষ্ঠ মুহূর্তগুলো স্মৃতির পাতায় দোলা দিতেই লজ্জায় মুখ ঢাকল তৃষা। তক্ষুনি হুট করে উন্মুক্ত কোমরে তপ্ত একজোড়া হাতের স্পর্শ পেল তৃষা। আর্যর ধীরলয়ে চোখ মেলতেই তৃষা দেখল সেখানে ঘুমের রেশ সম্পূর্ণরূপে অনুপস্থিত। আর্য ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটে উঠতেই তৃষা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আপনি আপনি জেগেছিলেন? তার মানে এতক্ষণ আপনি ঘুমের নাটক করছিলেন? আর্য তৃষার কপালে লেপ্টে থাকা একগুচ্ছ কেশরাশ কানের পিছিয়ে গুজে দিয়ে গভীর স্বরে বলল, গুড মর্নিং মিসেস এহসান। আর হ্যাঁ, নাটকটা খুব বেশি খারাপ হয়নি, তাই না? তৃষা অভিমানী সুরে বলে উঠল। নাটকবাজ কোথাকার! আর্য ওকে আরও একটুখানি নিবিড়ভাবে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ওয়াইফের কাছ থেকে শেখা। আমার অর্ধেঙ্গিনে যখন এত সুন্দর করে মায়ের জাল বুনতে পারে, তখন আমি একটু একটু অভিনয় করলে ক্ষতি কি? আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য মোমেন্ট। তৃষার গাল দুটো মুহূর্তেই আর রক্তিম বর্ণ ধারণ করল। ও আর্যর বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার বৃথা চেষ্টা করে বলল, ছাড়ুন তো, অনেক হয়েছে, এবার উঠতে হবে আমায়। ফজরের আজান দিয়ে দিয়েছে, অনেকক্ষণ নামাজ পড়তে হবে তো। আর্যর চোখ দুটো তখনও নেশাতুর আবেশ। ও তৃষাকে ছাড়ল না, বরং ওর থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, নামাজ তো আমারও পড়তে হবে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু লেট ইট গো সো ইজিলি। এই ভোরবেলা তোমাকে আরও কিছুক্ষণ এভাবে আগলে রাখতে ইচ্ছে করছে। তৃষা মিনতি ভরা চোখে তাকিয়ে বলল, শুনুন না প্লিজ, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, শাওয়ার না নিলে ভালো লাগছে না। নামাজ পড়লে মনটা শান্ত হবে। আপনিও তো নামাজ মিস করেন না কোনোদিনও। তৃষার কথায় আর্য এবার একটু নরম হলো। আলতো করে তৃষার ঠোঁটে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, ঠিক আছে বাবু, চলো। তৃষা ওঠার জন্য পা বাড়াতেই সারা শরীরে সূক্ষ্ম ব্যথার লহরী বয়ে গেল। তৃষা অবশ দেহটা নিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিতেই আর্য এক মুহূর্ত দেরি না করে তৃষাকে আঁকড়ে ধরে পর মুহূর্তেই পাজাকলা করে কোলে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়ে তৃষা ওর গলা জড়িয়ে ধরে বলল, আরে আরে কি করছেন, আমি যেতে পারবো। আর্য ওর চোখের দিকে তাকিয়ে বলল, চুপ, একদম কথা বলবে না। তৃষা মুখে প্রতিবাদ না করলেও মনে মনে বলল, ওই শুরু হয়ে গেছে হুমকি ধামকি। আর্য এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। তৃষাও চুপটি করে ঘাপটি মেরে আর্যর প্রশস্ত উন্মুক্ত বুকের ওমে মাথা রেখে পরম তৃপ্তিতে চোখ বুঝল। ফজরের নামাজ শেষে কক্ষ জুড়ে এক স্নিগ্ধ পবিত্রতা বিরাজমান।
তৃষা জায়নামাজ গুছিয়ে পাশে রেখে হিজাবটা ভাঁজ করে আলনায় রাখল। তারপর জলসিক্ত ভেজা চুলগুলো মেলে দিয়ে দর্পণের অভিমুখে দাঁড়িয়ে চিরুনি চালনা করতে শুরু করলো। তাতে 2-1 ফোঁটা পানি ওর কাঁধে ছুঁয়ে গড়িয়ে পড়ছে। ঠিক তখনই আয়নার প্রতিবিম্বে ফুটে উঠল আর্যর অবয়ব। আর্য পেছনে এসে দাঁড়িয়েছে, 2 হাত পকেটে গুজে তৃষার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তৃষার নজর হুট করেই নিজের গলার দিকে গেল। আয়নায় স্বচ্ছ কাচের ওপর ভেসে উঠল কাল রাতের আর্যর উন্মাদনার বাইটের চিহ্নগুলো। ওর গলার বিউটি বর্ণ আর শুভ্র ত্বকের ভাঁজে ভাঁজে ফুটে আছে আর্যর দেওয়া অজস্র প্রণয় ক্ষত। কালচে লাল রঙের ক্ষতগুলো যেন স্পষ্ট ভাষায় কাল রাতের তৃষ্ণার কথা বলে দিচ্ছে। মুহূর্তেই লজ্জার জায়গাটা দখল করে নিল প্রচণ্ড রাগ আর বিরক্তি। তৃষা চিরুনিটা ধপ করে টেবিলের ওপর রেখে কটমট করে পিছন ফিরে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, এই যে মিস্টার, এটা কি করেছেন? আকস্মিক তৃষার এমন বদলে চমকে তাকালো আর্য। কি করেছে? তৃষা নিজের গলার বিউটি বর্ণে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, কি করেছেন দেখতে পাচ্ছেন না? সবার সামনে আমি এই বাইটের দাগ নিয়ে কিভাবে যাব? সবাই তো জিজ্ঞেস করবে। আর্য নিজের নাদান বউয়ের এমন কথায় প্রসারিত হেসে কয়েক কদমে এগিয়ে এলো। তৃষার গা ঘেঁষে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলল, সিম্পল জান পাখি, জাস্ট টেল দেম ইট ওয়াজ এ প্যাশনেট অ্যাক্সিডেন্ট। তাছাড়া আমার দেওয়া চিহ্নগুলো তো তোমার সৌন্দর্যের ওপর আলাদা একটা আর্ট যোগ করেছে। লুকস লাইক ইউ আর মাইন কমপ্লিটলি। তৃষার যেন রাগ এবার সপ্তমে চড়ল। ও আর্যর দিকে কনিষ্ঠ উঁচিয়ে বলল, স্টপ ইট। আপনার ফালতু রোমান্টিক ডায়লগ এখন একদমই ভালো লাগছে না আমার। এটা স্কার্ফ বা ওড়না দিয়েও সবটা ঢাকা সম্ভব নয়। হাউ কুড ইউ বি সো কেয়ারলেস, হ্যাঁ? আর্য এবার হঠাৎ গম্ভীর হয়ে গেল। তবে চোখের সেই দুষ্টমিটা গেল না। আর্য হুট করে তৃষার কবজি চেপে ধরে নিজের দিকে টেনে নিল। তৃষা অপ্রস্তুত হয়ে ওর শক্ত বুকের ওপর আশ্রে পড়তেই আর্য নিজের কলারটা একটু সরিয়ে দিয়ে তৃষার চোখের সামনে মুখটা নিয়ে বলল, লিসেন ম্যাডাম, এবার আমার দিকে তাকাও। তোমার গলার ওই কয়েকটা দাগ নিয়ে তুমি এত কমপ্লেন করছো? জাস্ট লুক অ্যাট মি। আয়নায় নিজের রিফ্লেকশনটা একবার দেখো, আর আমার মুখের দিকে তাকাও। তুমি আমার গালে আর গলার নিচে যে খামচির দাগ রেখেছ, সেগুলো দেখে তো মনে হচ্ছে আমি কোনো মেছো বাঘের সাথে লড়াই করে এসেছি। এখন বলো, এই ফেস নিয়ে আমি বাইরে যাব কিভাবে? হু ইজ দ্য রিয়েল ভিকটিম হিয়ার? তৃষা আর্যর গলার সেই লম্বা নখের দাগগুলোর আঘাতের দাগগুলো দেখে মুহূর্তেই মিইয়ে গেল। তৃষা বুঝতে পারল ও নিজেও খুব একটা কম যায়নি। লজ্জায় সদ্য ফোটা কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম বর্ণ ধারণ করেছে ওর ভরসা মুখশ্রী। তৃষা আমতা আমতা করেই বলল, সেটা তো তখন আমি মানে আপনি তো উস্কে দিয়েছিলেন। আর্য ওর কোমরে হাত রেখে আরও কাছে টেনে নিল। কপালে কপাল ঠেকিয়ে নেশাতুর কণ্ঠে বলল, ইটস ওকে বেব, এই স্কারগুলি আমাদের রাতের প্রেজেন্সের সাক্ষী। ডোন্ট ট্রাই টু হাইড দ্যাম। লেট দ্য ওয়ার্ল্ড নো দ্যাট উই আর ম্যাডলি ইন লাভ। তৃষা আর তর্কে পারল না। আর্য প্রশস্ত বুকের ওমে নিজেকে সঁপে দিয়ে মৃদু কণ্ঠে শুধালো, আপনি একটা আস্ত পাগল। আর্য ওর কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে আলতো করে বলল, And this crazy man, he only yours, always and forever. ভোরে স্নিগ্ধ আলোয় মেহসানার তন্দ্রা টুটল। জানালার বাইরে তখন উদীয়মান সূর্য আর রক্তিম রেশ অলস্য ঝেড়ে ও প্রাত্যকৃত্য সমাপনাত্মে সবেমাত্র ঘরটিতে পা রাখল। হঠাৎই নিস্তব্ধতা ভঙ্গ করে সশব্দে বেজে উঠল ওর মুঠোফোনটি। আর্দ্র চুলের প্রান্ত ছুঁয়ে বিন্দু বিন্দু জলরাশি তখন চুত্ত হচ্ছে। ফোনের পর্দায় জলজল করছে আগে থেকে সংরক্ষণ করা নামটি। খানিক দ্বিধাগ্রস্ত হৃদয়ে গভীর এক নিঃশ্বাস টেনে ও কম্পিত হস্তে ফোনটি তুলে নিল। তবে ফোনের ওপ্রান্ত থেকে কোনো বাক্যস্ফূর্তির সুযোগ না দিয়েই ভেসে এলো আদ্রিয়ানের চলচলটি কণ্ঠস্বর। মেহসানা অবাক হয়ে কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু তার আগেই আদ্রিয়ান শুধালো, আর ইউ ফ্রি রাইট নাও? মেহসানা বিমূঢ় হয়ে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু হঠাৎ এই ভোরে এমন প্রশ্ন কেন? আদ্রিয়ানের কণ্ঠস্বরে এক প্রচ্ছন্ন তাগিদ। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে বলল, ইন দ্যাট কেস ক্যান ইউ প্লিজ কাম টু আওয়ার হাউস? অ্যাকচুয়ালি আমি আপনার ফ্ল্যাটের নিচে অপেক্ষা করছি। মেহসানের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। কিংকর্তব্যে বিমূঢ় হয়ে ও দ্রুতপদে ব্যালকনির অভিমুখে অগ্রসর হলো।
সার্সি ঠেলে বাইরে তাকাতেই দেখল ভোরের ধূসর আলোয় আদ্রিয়ানের কালো রঙের গাড়িটির নিচে দণ্ডায়মান। এমন অসময়ে আদ্রিয়ানের উপস্থিতিতে মেহসানা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফোনের অপরান্তে বিড়বিড়ালো। নিচে অপেক্ষা করছেন মানে? হঠাৎ কি এমন হলো যে এভাবে, সব ঠিক আছে তো? আদ্রিয়ান যেন তার মনের সংশয়টুকু আজ করতে পেরেই বাধা দিয়ে বলল, Don't push me with so many questions, Masana. Just calm down as fast as you can. I will explain everything once you are here. Please be quick. আদ্রিয়ানের কথায় মেহসানা আর দ্বিধা করল না। হৃদয়ের কম্পন তখনও প্রশমিত হয়নি, বরং এক অজানা কৌতূহল আর উদ্বেগের আবেশ ঘিরে ধরল ওকে। সে আর্দ্র কেশরাশি কোনোমতে সংবরণ করে দ্রুত সাজে নিজেকে গুছিয়ে নিতে লাগল। আলমারি থেকে একটি ছিমছাম পোশাক বের করে দ্রুত গায়ে জড়িয়ে দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একবার গভীর শ্বাস টেনে নিল। অতঃপর আর সময়ক্ষেপণ না করে ক্ষিপ্র পদে কক্ষ ত্যাগ করল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মেহসানা দৃষ্টিগোচর হলো। আদ্রিয়ান ইতিমধ্যেই নিজ গাড়িটির দরজা খুলে আগে থেকেই দণ্ডায়মান। মেহসানাকে দেখা মাত্রই তার চোখে মুখে স্বস্তি নামল। মেহসানা কিছু একটা জিজ্ঞেস করতে ঠোঁট নাড়তেই আদ্রিয়ান চোখের ইশারায় তাকে গাড়িতে ওঠার ইঙ্গিত দিয়ে মৃদু স্বরে বলল, No more questions here, Masana. Just get in. মেহসানাও মুখ কুঁচকে গাড়িতে উঠল। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে। তবে গাড়ি চলতে শুরু করতেই মেহসানা আর নিজেকে সংবরণ করতে পারল না। আদ্রিয়ানের একাগ্র ভঙ্গিতে গাড়ি চালানোর দিকে তাকিয়ে ও বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, হঠাৎ এই কাক ভরে আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কোথায়? অ্যান্ড এভরিথিং ইজ সো সাডেন। হুট করে এখন কোথায় যেতে হবে? আদ্রিয়ান স্টিয়ারিংয়ে শক্ত হাত রেখে সামনের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, Actually, miss, সিচুয়েশনটা একটু হেকটেক। সাবরিনাকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে, বাট দ্য প্রবলেম ইজ আম্মু বাসায় একদম একা। ইভেন আব্বু বেশ সিক। তৃষা ভাবিরা ওই মোমেন্ট এখানে নেই। আদ্রিয়ান এক মুহূর্ত থেমে মেহসানার দিকে আর চোখে তাকিয়ে আবার বলল, জাহানারা আন্টি আর আম্মু দুজনেই সাজেস্ট করলো আপনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। মেহমানরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সো উই নিড টু হারি আপ। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। মেহসানা কিছুটা হকচকিয়ে গেল। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে তার মনের সব দ্বিধা নিমিষেই উধাও হয়ে গেল। প্রাতকালীন সমীরণ ওর চুলে বিলি কেটে দিয়ে যাচ্ছে। জানালার বাইরে দ্রুতবেগে ধাবমান শহরটির দিকে তাকিয়ে ও শান্ত গলায় বলল, আপনি আগে বললে আমি হয়তো আরেকটু প্রিপারেশন নিয়ে আসতাম। এনিওয়ে, আই আন্ডারস্ট্যান্ড। ফ্যামিলি ক্রাইসিসে আমাকে মনেই করেছেন। দ্যাটস ইনাফ। চলুন, আশা করি সব ঠিকঠাকভাবে সামলে নিতে পারবো। আদ্রিয়ানের ওষ্ঠকোণে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। মেহসানার এই সহজভাবে মেনে নেওয়াটা তার ভেতরের দুশ্চিন্তা অনেকটা কমিয়ে দিয়েছে। দ্রুত বেগে গাড়িটি এগিয়ে চলল গন্তব্যের দিকে। থ্যাঙ্কস মিস সাউন্ডবক্স। আকস্মিক আদ্রিয়ানের এমন সম্বোধনের চোখ পাকিয়ে তাকালো মেহসানা। আবার আদ্রিয়ান দুষ্টু হেসে বলল, এই সম্বোধনটা যাওয়ার নয় মিস, সে আপনি যতই ক্লোজ হন না কেন। বেলা বাড়ার সাথে সাথে আদ্রিয়ানের বাড়িতে মেহমানদের আনাগোনা শুরু হয়েছে। ভোরের চাপা গুঞ্জনই বলে দিচ্ছে কাঙ্ক্ষিত অতিথিরা এসে পৌঁছেছেন। ড্রয়িং রুমের প্রবীণদের আসর জমেছে। আদ্রিয়ানের আম্মু আর মেহসানার মুরব্বীরা মিলে হাসি মুখে কুশল বিনিময় করছেন। মিষ্টি আর নিমকির রেকাবিগুলো এক হাত থেকে অন্য হাতে ঘুরছে। এলাচ দেওয়া চায়ের সুঘ্রাণে মমা করছে সমগ্র ড্রয়িং রুম। ওদিকে অন্দরে সাবরিনাকে সাজানোর গুরুদায়িত্ব পড়েছে মেহসানার কাঁধে। সাবরিনা কিছুটা আড়ষ্ট হয়ে বসে আছে আয়নার সামনে। মেহসানা অতি নিপুণ হাতে ওর চুলে একটা জুঁই ফুলের গাজরা জড়িয়ে দিয়ে হেসে বলল, এত নার্ভাস হওয়ার কিছু নেই সাবরিনা। ইউ লুক অ্যাবসলিউটলি গর্জিয়াস। আর রিয়াদ ভাই তো তোমার নিজেরই পছন্দের মানুষ, তাই না? সাবরিনা লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আদ্রিয়ান দরজার আড়াল থেকে উকি দিয়ে বলল, আর ইউ রেডি গাইস? মেহমানরা কিন্তু ওয়েট করছে। মেহসানা ভ্রু কুঁচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটু ধৈর্য ধরুন মিস্টার। সাবরিনাকে রেডি করতে টাইম তো লাগবেই। জাস্ট গিভ আস 5 মিনিটস। আদ্রিয়ান মুস্কি হেসে প্রস্থান করল। কিছুক্ষণ পর সাবরিনাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল মেহসানা। নিচু মস্তক সাবরিনা গুরুজনদের সালাম দিয়ে তাদের সম্মতিক্রমে সোফায় বসল। রায়াদের দৃষ্টি তখন তার ওপর নিবদ্ধ। রায়াদের মা রুম্পা বেগম। সাবরিনা থুতনি ধরে মুখটা তুলে ধরে মৃদু হেসে বললেন,
মাশাল্লাহ, ছবি দেখছিলাম ঠিকই, কিন্তু সামনাসামনি মেয়েটা আমার হীরের টুকরো। রায়াত, তোর পছন্দ তো দেখি মাশাল্লাহ। রায়াত লাজুক হাসল। পরিবেশটা সহজ করে দিতে আদ্রিয়ানের বাবা সোফায় একটু নড়ে চড়ে বসে বললেন, আসলে আপনাদের মেয়ে পছন্দ হলে আমাদের ইচ্ছা ছিল অনুষ্ঠানটা খুব দ্রুত করার। পাশ থেকে রায়াতের মা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, এমন আসমানের হুরকে কি হাতছাড়া করা যায় ভাই? সে মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। রায়াতের বাবা এবার যোগ করলেন, হ্যাঁ ভাই, আর বড় কথা, এই মাসের ভেতরেই রায়াদের ছুটি শেষ হয়ে যাবে। তাই আমরা যাচ্ছি এই সময়ের মধ্যে আকদ আর ছোটোখাটো একটা রিসেপশন সেরে নিতে। বিয়ের পর সাবরিনা মাকেও তো ইউকেতে নিয়ে যেতে হবে, প্রসেসিং করতে কিছু সময় লাগবে। সো উই ওয়ান্ট টু স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। মেহসানা পাশ থেকে সাবরিনার হাতটা আলতো করে চেপে ধরল। সাবরিনার দৃষ্টিতে আনন্দ, আবেগের মিশেল। আদ্রিয়ান এবার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, ডিসিশন ফাইনাল তাহলে? রুম্পা বেগম খুশিতে সাবরিনাকে একটি সোনার আংটি পরিয়ে দিয়ে বললেন, হ্যাঁ একদম, সামনের শুক্রবারই বরকতময় দিন, ওই দিনই তাহলে পবিত্র কাজটা হোক না হয়। সাবরিনা এক ঝলক রায়াতের দিকে তাকিয়েই পরক্ষণে দৃষ্টি সরালো। হাসি, কান্না, আনন্দ আর অনাগত ভবিষ্যতের একরাশ পরিকল্পনা নিয়ে ড্রয়িং রুমের সেই আসরটি একটি সার্থক পরিণতির দিকে এগিয়ে চলল। আস্তগামী সূর্যের ম্রিয়মান আভায় গ্রাম্য পর্তি মায়াবী রূপ ধারণ করেছে। দুপাশে সোদামাটির ঘ্রাণ আর বাঁশঝাড়ের সরসরে শব্দে সন্ধ্যাকালীন এক নিস্তব্ধতা বিরাজমান। পেইনকিলারের প্রভাবে শরীর থেকে শ্রান্তি হটছে তৃষার, ব্যথারা প্রশমিত। পল্লী প্রকৃতির কোলে ঘেঁষে মেঠো পথ ধরে হাঁটছিল ওরা তিনজন, আর্য, তৃষা, টুইঙ্কেল। টুইঙ্কেল হঠাৎ আর্যর দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে শুধাল, পাপা লুক, ফড়িংগুলো ওভাবে কেন উঠছে? আর দে ডান্সিং? আর্য হেসে নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। মেয়ের নাকে নাক ঘষে বলল, মেবি মাম্মা, দে আর এনজয়িং দ্য ইভিনিং জাস্ট লাইক আস। তোমার ভালো লাগছে? টুইঙ্কেল তৃষার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ ভীষণ। বাট বানি, তুমি কেন এত সাইলেন্ট? বাবা তোমাকে বকেছে? আর ইউ আপসেট? তৃষা অপ্রস্তুত হয়ে হাসল। আর্যর দিকে তাকাতেই দেখল লোকটা এক ভ্রু নাচিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। তৃষা টুইঙ্কেলের গাল টিপে দিয়ে বলল, না শোনা, বানি একদম ঠিক আছে। আসলে গ্রামের এই শান্ত বিকেলটা বানিকে মেসমারাইজ করে দিয়েছে। আর্য তৃষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, নাকি সকালে সেই প্যাশনেট অ্যাক্সিডেন্টের কথা ভেবে এখনো? আর্যকে কথার ইতি টানতে না দিয়েই তৃষা ওর বাহুতে আলতো করে কিল বসিয়ে দিয়ে ফুঁসে উঠল। আহা, টুইঙ্কেল আছে তো, একটু তো লজ্জা পান। আর্য অট্টহাসি হেসে উঠল। টুইঙ্কেল খিলখিল করে হেসে বাবার গলা জড়িয়ে ধরল। ঠিক তখনই নদীর পাড় ঘেঁষে থাকা বিশাল শিমুল গাছটার নিচে ওদের দৃষ্টি স্থির হলো। নদীর শান্ত জলের পটভূমিতে দেখা যাচ্ছে আরিশাকে, কিন্তু ও একা নয়। ওর সামনে একটি ছেলে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা টকটকে লাল গোলাপ। তৃষা বিস্ময়ে হাঁ হয়ে গেল। ও মাই আল্লাহ, এটা কি আমাদের আরিশা? আর ছেলেটাকে? আর্য চোখ দুটো কিঞ্চিত সরু হয়ে এলো। তৃষা তৎক্ষণাৎ ওদিকে এগিয়ে যেতে গেলেই আর্য ওর হাত আঁকড়ে ধরল। তৃষা অবাক হয়ে প্রশ্নাত্মক দৃষ্টি মিলতেই আর্য বলল, এখন ওখানে যেও না, জাস্ট লিভ দেম অ্যালোন, দে আর বিজি অ্যাট দিস মোমেন্ট। কিন্তু সব কিছুর উত্তর হয় না, তুমি বাসায় চলো, আমি বলছি। রজনীর নিস্তব্ধতা চরাচরকে গ্রাস করেছে। মেহসানা আদ্রিয়ানদের বাড়ির প্রশস্ত ছাদের কার্নিশ ঘেঁষে দণ্ডায়মান। নৈশ সমীরণে তার অবিন্যস্ত কেশরাশি দুলছে। মাথার ওপর অনন্ত নক্ষত্র বিথি আর রূপলি চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় চরাচর যেন এক মায়াবী রূপালী চাদরে আবৃত। নৈশভোজের পর হামিদা বেগম কিছুতেই মেহসানাকে যেতে দেননি। অজ্ঞতায় এই বিজন রাতে আকাশের পানে চেয়ে নির্জনতা উপভোগ করছিল সে। হঠাৎ পিছনে পরিচিত পদধ্বনি কর্ণগোচর হতেই ফিরে তাকাতেই দেখল আদ্রিয়ান থ্রিলয়ে ওর পাশে এসে দাঁড়িয়েছে। আপনি? নিজে লাগছে না। তাই একটু দাঁড়ানোর পারমিশন পাচ্ছি? অফকোর্স। ক্ষণিকের নিস্তব্ধতা, আকস্মিক মেহসানা নীরবতা ভেঙ্গে কৌতূহলী কণ্ঠে শুধাল, আচ্ছা, একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে, কিছু মনে না করলে বলি। আদ্রিয়ান ওর দিকে ভরসাসূচক দৃষ্টি মিলতেই ও বলতে শুরু করল,
জাহানারা আন্টিদের সাথে আপনাদের রিলেশনটা ঠিক কেমন? আই মিন আর্য ভাইয়ার তো খুলনার মানুষ আর আপনারা এখানকার। এই স্ট্রং বন্ডিংটা শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি আমার আম্মু আর জাহানারা আন্টি ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আর্য ভাই যখন মাহেরিনের জন্য ওর ফ্যামিলি ছেড়ে চলে আসে, তখন আর্য ভাই ছিল একদম একা। তখন জাহানারা আন্টি আম্মুকে রিকোয়েস্ট করেছিলেন আর্য ভাইয়ের খেয়াল রাখার জন্য। মেহসানা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। আদ্রিয়ান আবারও বলতে লাগলো, আম্মু তখন নিজের পরিচয় গোপন রেখে আর্য ভাই আর টুইঙ্কেলকে নিজের কাছে আশ্রয় দেন। আর্য ভাই শুরুতে জানতোই না যে আমার আম্মু ওনার মায়ের বন্ধু। হি জাস্ট নিউ আস অ্যাজ এ হেল্পফুল ফ্যামিলি। এভাবে আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিংটা তৈরি হয়েছে, যা এখন একটা পার্মানেন্ট রিলেশনে টার্ন করেছে। মেহসানা মুগ্ধ হয়ে বলল, ইটস সো হার্ট টাচিং। মানুষের বিপদে এভাবে ছায়ের মতো পাশে থাকাটা সত্যিই রেয়ার। নাও আই আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস বন্ড ইজ সো স্পেশাল। আদ্রিয়ান মেহসানার চোখের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, লাইফে কিছু মানুষ ঠিক এভাবেই হুট করে আসে আর অজান্তেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়, লাইক ইউ মিস সাউন্ড বক্স। শেষ কথাটা বড্ড আসতে বলল আদ্রিয়ান, যার দরুন কর্ণগোচর হলো না মেহসানার। হঠাৎ নামা বিস্তর নিস্তব্ধতা যেন আকাশের নক্ষত্রদের সাথে মিতালি তৎপর হলো। ভোরের স্নিগ্ধটা কাটিয়ে সূর্য তার রক্তিমাবাদ ছড়িয়ে মধ্য গগনে আরোহণের প্রস্তুতি নিচ্ছে, অথচ এই স্নিগ্ধতা উপভোগ করার মতো মানসিকতা আজ নেই কারো। গৃহের প্রতিটি কোণ বিস্তর মৌনতায় নিমগ্ন। আজই ঢাকায় ফিরে যাবে তৃষারা, অথচ পরিকল্পনা ছিল আরও সপ্তাহখানেক এখানে কাটানোর। কিন্তু সাবরিনার বিয়ের খবরে সেদ পড়েছে তাতে। শায়লা বেগম সুটকেস গোছানোর নামে অগোচরে অশ্রু বিসর্জন করছেন, পরক্ষণে দক্ষ হস্তে আঁচলের আড়ালে লুকাচ্ছেন অশ্রুকণা। ছোট টুইঙ্কেল বারান্দায় তৌফিক নেওয়াজের সঙ্গে বসে আছে। ও তৌফিক নেওয়াজের আঙ্গুল টেনে বলল, মামাই আমি তো চলে যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু ওষুধ ঠিক মতো খাবে, হ্যাঁ? আর শোনো শোনো, প্রতিদিন সকালে ওই যে ভোরবেলায় উঠে তুমি আমার জন্য চকলেট আনতে না, এখন তো আমি থাকবো না, তাই তোমার ভোরবেলাতে ওটা লাগবে না, ঠিক আছে? রেস্ট করো। টুইঙ্কেলের বাচ্চামিপূর্ণ কথাগুলো চোখ ভিজে আসলো তৌফিক নেয়াজের। কম্পিত হস্তে টুইঙ্কেলকে কাছে টেনে কোলে বসিয়ে তিনি বললেন, তোমাকে খুব মিস করবো মামনি। টুইঙ্কেলও মামার গলা জড়িয়ে ধরে আদুরে স্বরে বলল, আমিও তোমাকে খুব মিস করবো মামাই। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিদায়ী প্রহর ঘনিয়ে আসছে। প্রকৃতিটাও আজ ভারাক্রান্ত যেন। সকাল থেকে কৃষ্ণকালো মেঘগুচ্ছ পুঞ্জীভূত হয়ে আছে উত্তর পার্শ্বে। ত্রিশাদের শ্যাওলাধরা গেটের বাইরে অপেক্ষামান আর্যর বিলাসবহুল গাড়ি। টুইঙ্কেল তখনও তৌফিক নেয়াজের কোলে। একে একে বিদায় নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে তৃষারা। আরিশা তৃষার সাথে আলাপ সেরে আর্যর পাশে এসে দাঁড়ালো। তৃষা তখন শায়লা বেগমের সঙ্গে জরুরি কথোপকথন সারছে। পাশাপাশি তৌফিক নিয়াজকে আর চোখে শাসিয়ে নিজের খেয়াল রাখার এক প্রসন্ন হুমকি দিতেও ভুলছে না। আর্য মৃদু আলিঙ্গন করল আরিয়ানের সঙ্গে, অতঃপর আরিশার মাথায় স্নেহের পরশ বুলিয়ে প্রস্থান প্রস্তুতি চূড়ান্ত করল। তৃষাও ততক্ষণে আলাপ সেরে এগিয়ে এসেছে। আকাশের অবস্থা ভালো না থাকায় আর্য আর সময়ক্ষেপণ না করে তৎক্ষণাৎ গাড়িতে উঠল। তৃষা বসল ওর পাশের সিটে। আর্য গাড়ি স্টার্ট দিতেই টুইঙ্কেল তখন গাড়ির জানালা দিয়ে হাত নাড়িয়ে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, মামাই, মামিয়া, দাদা ভাই, আপিয়া, বাই বাই। উই উইল কাম ব্যাক সুন। টেক কেয়ার। আঁকাবাঁকা মেটো পথ ধরে ধীরলয়ে এগিয়ে চলল গাড়িটা। পথের দুধারে প্রাচীন বক্ষরাজি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে। ঘন পত্র পল্লবের অরণ্য বড্ড নিবিড়ভাবে ঘিরে আছে পথটাকে। ডালপালার ফাঁক দিয়ে ম্লান রৌদ্র রোশনি এসে পড়েছে ধুলোমাখা প্রান্তরে। বাতাসের হিল্লোলে পাতাদের মর্মর ধ্বনি ছাপিয়ে ছায়ানিবিড় বনবিথির বুক চিরে গাড়িটা ছুটে চলল নিরুদ্দেশের পানে। অবশেষে গাড়িটা ঢাকার কোলাহলে এসে পৌঁছেছে। তবে ততক্ষণে দিনমণি বিদায় নিয়ে আকাশের পটে কালিমা লিপ্ত অন্ধকারের চাদর বিছিয়ে দিয়েছে। তৃষার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে ছোট্ট টুইঙ্কেল। তৃষাও অবিরাম আদুরে পরশ বুলিয়ে চলছে টুইঙ্কেলের মাথায়, যাতে ওর ছোট্ট রাজকন্যার নিদ্রা যাপনে সামান্যতম বিঘ্নেরও সৃষ্টি না হয়। আর্যরা সরাসরি সাবরিনাদের বাসায় যাবে, তাই এতটা বিলম্ব হচ্ছে, নতুবা এতক্ষণে বাসায় পৌঁছে যাওয়ার কথা ছিল ওদের।
তৃষার শরীরেও শ্রান্তি বাসা বেঁধেছে, ঝিমুনি দিয়ে ঘুম আসছে। তবে তন্দ্রাচ্ছন্নতা লাঘবের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে ও অবিরাম লড়াই করে যাচ্ছে অবাধ্য চোখের পাতার সঙ্গে। ঘুমের ঘোরে ওর মাথাটা বারবার নুয়ে পড়ছে। আবারও পরক্ষণে সচেতন হয়ে সোজা হয়ে বসার আপ্রাণ চেষ্টা করছে ও। আধার ঘেরা রাজপথে নিয়ন আলোর আর্যর তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ সামনের পথে। তবে মাঝে মধ্যেই তার চোখ চলে যাচ্ছে পাশের সিটে বসা মেয়েটির দিকে। দীর্ঘক্ষণিক বিশ্লেষণ করার পর শেষে তৃষার এহেন কাণ্ডে আর্য চাপা হেসে বলল, ঘুম আসছে? নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে আসা আর্যর কণ্ঠে তৃষা ধরফড়িয়ে সোজা হয়ে বসার চেষ্টা করল। বড় বড় চোখ করে তন্দ্রা কাটানোর ব্যর্থ প্রয়াসে বলল, না না, কে বলো ঘুম আসছে? আমি তো একদম ঠিক আছি। আসলে দীর্ঘ জার্নিতেও তাই চোখটা একটু লেগে এসেছিল হয়তো। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে ড্যাশবোর্ডের মিটমিটে আলোয় তৃষার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে সে ধীর স্বরে বলল, এত মিথ্যে বলো কেন? চোখ ধরে তো পরিষ্কার বলে দিচ্ছে তুমি কতটা টায়ার্ড। তৃষা একটু অপ্রস্তুত হয়ে মুখটা জানালার দিকে ফেরালো। অন্ধকার রাস্তার দুপাশে নিয়ন আলোরা ক্ষণিকের জন্য দৃশ্যমান, পরক্ষণে আবার মিলিয়ে যাচ্ছে। সে বিড়বিড় করে বলল, আসলে টুইঙ্কেল কোলে তো, তাই ভাবলাম। তৃষার কথা শেষ হওয়ার আগেই আর্য বাধা দিয়ে বলে উঠল, বাসায় পৌঁছতে এখন আধা ঘন্টা লাগবে, সো আই থিঙ্ক ইউ শুড টেক আ ন্যাপ। তৃষা চোর ধরা পড়ার মতো মুখ করে তাকালো। আর্য এক হাত দিয়ে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করে অন্য হাতটা তৃষার দিকে প্রসারিত করে নিজের কাঁধটা সামান্য এগিয়ে দিল। সম্মুখে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, ডোন্ট বি সো স্টাবর্ন, ইউ নিড দিস রেস্ট। আর্যর এই আকস্মিক অধিকার বোধে তৃষার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এক নিবিড় প্রশান্তি ধেয়ে এলো সর্বাঙ্গে। ও আর দ্বিমত করল না। ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসির রেখা টেনে অতি সাবধানে টুইঙ্কেলকে সামলে নিয়ে নিজের মাথাটা আর্যর প্রশস্ত কাঁধে এলিয়ে দিল। তৃষার চুলের মৃদু সুবাস আর্যর নাসিকার রন্ধ্রে এসে বিদ্ধ। কাঁধে তৃষার ভার অনুভব করতেই আর্যর মনে হলো এই মুহূর্তটুকু যেন অনন্তকালের জন্য থমকে যায়। আর্য অত্যন্ত সন্তর্পণে গাড়ির গতি আরও কমিয়ে দিল, যাতে সামান্যতম ঝাঁকুনিও তৃষার ঘুমের ব্যাঘাত না ঘটায়। আর্য এক পলক তৃষার প্রশান্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, স্লিপ টাইট মাই ডিয়ার, আমি তো আছি তোমার পাহারায়। ক্লান্তি চাদর মুড়ি দিয়ে তৃষাও ততক্ষণে তলিয়ে গেছে গভীর ঘুমের রাজ্যে। আধার ভেদি রাজপথের নিস্তব্ধতায় আর্য একবার ঘাড় ফিরিয়ে পাশে তাকালো। তার প্রশস্ত কাঁধে তৃষার ভারহীন নির্ভরতা আর কোলে নিষ্পাপ টুইঙ্কেলের নিশ্চল ঘুমের দৃশ্যে আর্যর অধরে এক চিলতে স্নিগ্ধ হাসির রেখা ফুটে উঠল। আর্য অত্যন্ত সযত্নে ঝুঁকে পড়ে প্রথমে তার ছোট্ট রাজকন্যার কপালে প্রীতি স্নেহের এক ফালি পরশ বুলিয়ে দিল। পরক্ষণেই তৃষার ললাটে অবদ্ধ হয়ে লুটিয়ে পড়া কয়েক গাছের রেশমি চুলে তার আঙ্গুলগুলো আলতো করে খেলা করে গেল। পরম মমতায় সেগুলো কানের পিছে গুজে দিয়ে সে নিজের ঠোঁট ছোয়ালো তৃষার কপালে। পরদিন প্রভাত এক ব্যস্তময় স্নিগ্ধতা নিয়ে হাজির হয়েছে। কাল রাতে পৌঁছাতে অনেকটা বিলম্ব হওয়ায় তৃষার এক প্রকার শ্রান্ত দেহ নিয়েই ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছিল। কিন্তু আজ সকাল হতেই সেই নিঝুমপুরি যেন সহসা প্রাণোচ্ছল হয়ে উঠেছে। যদিও কথা ছিল অনুষ্ঠান হবে সিমসাম, কিন্তু সম্ভ্রান্ত পরিবারে বড় মেয়ে বলে কথা, আর পাত্রপক্ষ তো যে সে ঘরের নয়, তাই ছোটোখাটো আয়োজনের তকমা থাকলেও তোড়জোড় তার লেশমাত্র নেই। মেহমানদের উপস্থিতিতে ড্রয়িং রুমের টেকা দায়। সাবরিনার মামাবাড়ি দাদাবাড়ির লোকসহ বাদ পড়েনি একটা আত্মীয়ও। যদিও আকদ হওয়ার কথা শুক্রবার, তবে সপ্তাহের শুরু থেকেই মেহমানদের আনাগোনা বড্ড ভারী। সেই ব্যস্ততার সামিল হয়েছে মেহসানাও। আদ্রিয়ানের বাবা আফজাল হোসেনের কড়া নির্দেশ, বিয়ে শেষ না হওয়া অবধি এ বাড়ি থেকে এক চুল নড়তে পারবে না ও। এদিকে এই এলাহি কাণ্ড আর উৎসবের আমেজে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে তৃষাকে। একে তো কাজের অন্ত নেই, তার ওপর ছোট্ট টুইঙ্কেল আজ নাছোড়বান্দা। খাওয়ার নামগন্ধ নেই তার মুখে, বরং লোক লস্কর দেখে সে যেন দ্বিগুণ উৎসাহে ডান পিঠে হয়ে উঠেছে। তৃষা এক বাটি খাবার হাতে নিয়ে বাড়ির এ মাথা থেকে ও মাথা হন্যে হয়ে ছুটছে। টুইঙ্কেল, মামুনি, লক্ষ্মী সোনা আমার, আর একটা লোকমা খেয়ে নাও। দেখো কত লোকজন আসছে, বানি একটু পর ব্যস্ত হয়ে যাব, তখন তোমাকে কে খাওয়াবে বলো তো? টুইঙ্কেল তখন খুশিতে আত্মহারা।
সে তৃষার কথা গায়েই মাখছে না, বরং খিলখিল করে হাসতে হাসতে ড্রয়িং রুমের সোফা চারপাশ দিয়ে গোল হয়ে দৌড়াচ্ছে। তৃষাকে দেখলেই সে ভেঙ্গিয়ে বলছে, নো বানি, আই এম ভেরি বিজি নাও। দেখো কত আঙ্কেল আন্টি আছে, আমি এখন খাবো না। বলতে বলতে সে আবারও এক দৌড়ে সিঁড়ির দিকে ছুটল। তৃষাও নাছোড় বান্দা, সেও পিছন পেছনে ছুটল। কিন্তু সিঁড়ির গোড়ায় আসতেই ঘটল বিপত্তি। তাড়াহুড়ো করে টুইঙ্কেলকে ধরতে গিয়ে তৃষার পায়ের জুতোটা কার্পেটে আটকে গেল। ভারসাম্য হারিয়ে ও সামনের দিকে ঝুঁকে পড়তে যেতেই ভয়ে চোখ বুজে ফেলল। কিন্তু প্রত্যাশিত আঘাতের বদলে সে অনুভব করল এক জোড়া শক্ত ও বলিষ্ঠ হাতের বেষ্টনী। পতনের ঠিক আগ মুহূর্তে আর্য তাকে প্রায় পাজা কোলা করে ধরে ফেলেছে। ও এতক্ষণ ফোনের ওপাশে কারো সাথে গুরুত্বপূর্ণ আলাপ করছিল, কিন্তু তৃষার এই টালমাটাল অবস্থা দেখে ফোনটা কানে রেখেই ক্ষিপ্র গতিতে এগিয়ে এসেছে। তৃষা কাঁপা কাঁপা চোখে তাকিয়ে দেখল আর্য তীক্ষ্ণ শীতল চোখ দুটো সরাসরি ওর দিকেই নিবদ্ধ। আর্য ফোনটা পকেটে রেখে তৃষাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। হাত না সরিয়েই ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে শুধালো, Are you crazy? সিঁড়ির সামনে এভাবে কেউ দৌড়ায়? Just hope if you had fallen. তৃষা তখনও হাঁপাচ্ছে। নিজেকে একটু সামলে নিয়ে বাটিটা দেখিয়ে অসহায় স্বরে বলল, দেখুন না, টুইঙ্কেলকে সকাল থেকে কিছুই মুখে দিচ্ছে না, শুধু সারা বাড়ি টম এন্ড জেরি খেলে বেড়াচ্ছে সে। আর্য এবার টুইঙ্কেলের দিকে তাকালো। বাবার গম্ভীর চেহারা দেখে টুইঙ্কেল থমকে দাঁড়িয়ে পড়েছে। আর্যর চোখের ইশারায় সে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। আর্য নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। ওর নাকে আলতো টোকা দিয়ে বলল, So, Princess is giving her bunny a hard time, টুইঙ্কেল মাথা নিচু করে কাচুমাচু মুখে বলল, পাপা, আই ওয়াজ জাস্ট প্লেইং। আর্য তৃষার হাত থেকে বাটিটা নিজের হাতে নিল। তারপর তৃষার দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বলল, Go and freshen up. তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। I will handle this little fairy. তুমি না খেলে তোমার পাপাও কিন্তু আজ খাবে না। ডান, মাম্মাম? টুইঙ্কেল অমনি হাঁ করে মুখ বাড়িয়ে দিল। আর্যর এমন হঠাৎ শান্ত কর্তৃত্বপূর্ণ আচরণে তৃষা অপলক চেয়ে রইল। বাবা মেয়ের খুনসুটি দেখে যেন এক চিলতে শান্তির প্রলেপ বুলিয়ে দিচ্ছে ওর ক্লান্ত হৃদয়ে। আর্য এক লোকমা খাইয়ে দিয়ে তৃষার এমন দৃষ্টিতে ভ্রু উচালো। কি দেখছো এভাবে? প্রেমে পড়ে গেলে নাকি আবার? তৃষা অপ্রস্তুত হয়ে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। সদ্য ফোটা কৃষ্ণচূড়ার রক্তিম আভা ছড়িয়ে পড়ল ওর শ্বেত শুভ্র মুখশ্রীতে। কোনো কথা না বলে দ্রুত পায়ে কিচেনের দিকে পা বাড়ালো। এদিকে ওর এমন কাণ্ডে পিছে মৃদু হাসলো আর্য। হ্যালো হ্যালো, কি বলছিস? শুনতে পাচ্ছিস না? হ্যালো। বিয়ের বাড়ির উৎসবমুখর কোলাহলে যখন সবাই ব্যস্ত, তখন ড্রয়িং রুমের পেছনে ছোট্ট অলিন্দে এক চিলতে নির্জনতা খুঁজে নিয়েছিল মেহসানা, কিন্তু সেখানেও শান্তি পাওয়া জো নেই। আকস্মিক এক ভরাট কণ্ঠে ওর চিন্তার সুতোটা ছিঁড়ে গেল। মেহসানা আর চোখে তাকিয়ে দেখল আদ্রিয়ান এক হাতে ল্যাপটপ আর অন্য হাতে ফোন কানে চেপে সেখানে এসে দাঁড়িয়েছে। পরনে নেভি ব্লু কালারের ক্যাজুয়াল শার্ট, হাতা দুটো বরাবরের মতোই কোনোই পর্যন্ত গোটানো। ও মেহসানার দিকে এক পলক তাকিয়ে ওষ্ঠকোণে এক চিলতে দুষ্ট হাসির রেখা ফুটিয়ে ফোনে বলতে লাগলো, আরে না রাফি, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, বাট তুই যে স্পিকারের কথা বলছিস সেটার এখন কোনো দরকার নেই। আই মিন নো নিড অফ অ্যানি এক্সটার্নাল সাউন্ড বক্স। এমনিতেই বাসায় যে হাই ভলিউমের ন্যাচারাল সাউন্ড বক্স অলরেডি প্রেজেন্ট আছে, তাতে আর নতুন কোনো নয়েজ পলিউশনের প্রয়োজন পড়বে না। আই এম অলরেডি ডিলিং উইথ আ লাইভ ডিজে। মেহসানা এতক্ষণ ফল কাটার চামচ হাতে নিয়ে বেশ শান্তভাবেই কাজ করছিল, কিন্তু আদ্রিয়ানের মুখে ওই সাউন্ড বক্স আর লাইভ ডিজে শব্দ দুটো কর্ণগোচর হতেই ওর কান দুটো খরগোশের ন্যায় খাড়া হয়ে গেল। ও চট করে ঘুরে দাঁড়িয়ে চোখ দুটো সরু করে আদ্রিয়ানের দিকে তিল ধারণের ন্যায় এক তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল। আদ্রিয়ান ফোনটা কেটে দিয়ে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ল্যাপটপ একপাশের টেবিলে রাখল। মেহসানার এই রাগত রূপটা যে ও বড্ড বেশি উপভোগ করে। মেহসানা হাতের চামচটা টেবিলে ঠকাস করে নামিয়ে রেখে কোমরে হাত দিয়ে তেরা স্বরে বলল, মিস্টার ল্যাম্পপোস্ট, আপনি কি নিজের সীমানাটা ইদানিং একটু বেশি বার করছেন না? কার সাথে ফোনে কথা বলছেন আর কাকে ইনডাইরেক্টলি টোন্ট মারছেন? আমি কিন্তু বোকা নই। আদ্রিয়ান অলস্য ভরে টেবিলের কোনায় হেলান দিয়ে দাঁড়িয়ে দুই হাত বুকে আড়াআড়ি করে বাঁধল। চোখে মুখে প্রসন্ন কৌতুক নিয়ে ও শ্লেষাত্মক কণ্ঠে শুধাল, ওয়াও,
সেলফ রিয়েলাইজেশন একেই বলে। আমি তো কারো নাম নেইনি মিস মেহসানা, কিন্তু আপনি যেভাবে চোর ধরবার মতো রিয়াক্ট করলেন তাতে তো রান্নাঘরে কে? আমি তো কলা খাইনি, প্রবাদটাই সত্যি মনে হচ্ছে। সো আর ইউ অ্যাকসেপ্টিং দ্যাট ইউ আর দ্য ওয়ান অ্যান্ড অনলি সন বক্স অফ দিস হাউস? মেহসানার রাগে রিরি করে উঠে এক কদম এগিয়ে এসে বলল, ইউ নো হোয়াট, আপনার এই সার্কাসম আর এই ইরিটেটিং বিহেভিয়ার কোনো নর্মাল মানুষের পক্ষে সহ্য করা ইম্পসিবল। আমারই ভুল হয়েছিল আপনার মতো একটা লোককে ভালো হয়ে গিয়েছে ভাবা। আজ তো ঘোড়ার ডিম, হুতুম প্যাচান নানা। মেহসানার এমন গালিতে হো হো করে হেসে উঠল আদ্রিয়ান। হুতুম প্যাচার নানা? লাইক সিরিয়াসলি, আপনার এই ক্রিয়েটিভ গালিগালাজ শোনার জন্যই তো আমি উঠির আগ্রহে ওয়েট করি। ইউ নো হোয়াট, এই বিয়ে বাড়ির এত নয়েজের মধ্যেও আপনার এই তেড়া কণ্ঠস্বরটা আমার কানে একদম ডিফারেন্টলি টিউন করে। সো ডোন্ট স্টপ ইয়োর লাইভ পারফরমেন্স, আই এম অলরেডি এ ফ্যান। মেহসানার রাগের রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যেই। ও হাতের কাঁটা চামচটা আদ্রিয়ানের দিকে উঁচিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি মিস্টার ল্যাম্পোস্ট, আর একটা ফালতু কথা বললে এই চামচ দিয়ে আপনার ওই ব্রিলিয়ান্ট ল্যাপটপের 12টা বাজিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। আদ্রিয়ান দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে বাঁকা হেসে বলল, ওকে ওকে, কাম ডাউন মাই লেডি ডন। ল্যাপটপটা আমার চান, সো এটার উপর দয়া করুন। আমি যাচ্ছি, বাট রিমেম্বার ওয়ান থিং, আপনি যতই ঝগড়া করুন না কেন, ওই ল্যাম্পপোস্ট কিন্তু আপনার এই হাই ভলিউম সাউন্ড ছাড়া একদম ব্লাইন্ড। সো কিপ ইট আপ। বলে আদ্রিয়ান এক চিলতে দুষ্ট হাসির আভাস মুখমণ্ডলে বিদ্যমান রেখেই পা বাড়ালো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। মেহসানা ওর প্রস্থান পথের দিকে তাকিয়ে রাগে পা ঠুকে বিড়বিড় করল, ড্যাম ইট, এই লোকটার সাথে আমি কোনোদিন তর্কে জিততে পারবো না। আস্ত একটা ইডিয়েট। আবেশে উন্মোচিত প্রতীক্ষার জবনিকা, কাঙ্ক্ষিত দিন, একজোড়া তৃষিত হৃদয়ের আরাধ্য লগন। শুক্রবার বেলা 1:45, বিবাহ উপলক্ষে সমগ্র বাড়িটা রীতিমতো জনাকীর্ণ উদ্যানে পরিণত হয়েছে। জুম্মার নামাজান্তে পবিত্র কালাম সাক্ষী রেখে সম্পন্ন হবে ওদের আকদ। দুটি প্রাণ বাধা পড়বে অনুরাগের অবিচ্ছেদ্য বন্ধনে চিরতরেই। তপ্ত দ্বিপ্রহরের সূর্যটা যখন মধ্যগগনে থিতু হয়েছে, সাবরিনার কক্ষে কিঞ্চিত লোকশূন্যতা। বাইরের হট্টগোল আর উৎসবের কলরব ছেটে ফেলে সেথায় বিরাজ করছে এক প্রশান্ত শীতলতা। এসির মৃদু গুঞ্জনে তপ্ত তনুমন নিমিষেই জুড়িয়ে যাচ্ছে। আয়নার সামনে আসীন সাবরিনা, পার্লার থেকে আসা মেকআপ আর্টিস্টরা নিপুণ হাতে শেষ তুলির আঁচড় দিচ্ছেন তার অবয়বে। লাল চেলির আড়ালে আজ তাকে স্বপ্নলোকের কোনো পরি বলে ভ্রম হওয়া অস্বাভাবিক নয়। কাজী সাহেব জুম্মার নামাজের পরপরই উপস্থিত হবেন। হাতে সময় বড্ড কম, অথচ প্রতিটি মুহূর্ত যেন উত্তেজনার পারদ চড়িয়ে দিচ্ছে। সাবরিনার বিপরীতে বসে আছে একদল রূপবতী, মৃত্তিকা, মেহসানা আর তৃষা। প্রত্যেকের পরনেই একই রঙের লেহেঙ্গা। তারা মূলত কোনো গুরুতর ব্যাপারে আলাপচারিতা সারছে। আচমকা দরজার ওপাশ থেকে ছোট্ট পায়ের দ্রুত শব্দ শোনা গেল। দু পায়ে এক প্রকার দৌড়ে এসেই তৃষাকে জাপটে ধরল মানবরূপী ছোট্ট পরি টুইঙ্কেল। মিষ্টি কণ্ঠে তৃষাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলল, বানি, ইউ লুক সো গর্জিয়াস টুডে। তোমাকে পুরো ফেরি লাগছে। তৃষা আলতো হাতে ছোট্ট টুইঙ্কেলকে নিজের বুকের সাথে লেপ্টে নিল। অতঃপর ওর চিবুক উঁচিয়ে নিজের বাদামি দৃষ্টি ওর নীলাভ চোখে স্থির করে এক চিলতে মৃদু হাসল। পরক্ষণে ওর দৃষ্টি ব্যস্ত হলো মানবরূপী ছোট্ট পরিটির সৌন্দর্য বিশ্লেষণে। তুলতুলে তুষার শুভ্র দেহে আলালের দুলালি বলে মনে হচ্ছে ওকে। ফুললে হাসিতে গালের টোলটা স্পষ্ট হচ্ছে। তৃষা ওর কপালে একটা স্নেহের চুমু খেয়ে আহ্লাদি সুরে বলল, মাই লিটল প্রিন্সেস, থ্যাংক ইউ সো মাচ জান বাচ্চা। কিন্তু তোমাকেও তো একদম ডিজনি ওয়ার্ল্ডের বারবি ডলের মতো লাগছে। মাশাআল্লাহ, মাই প্রিন্সেস ইজ লুকিং সো মাচ কিউট। টুইঙ্কেল ওর হাত নেড়ে খুশিতে ডগমগ হয়ে উত্তর দিল, নো বানি, তুমি সবচেয়ে বেশি প্রিটি। নো প্রিন্সেস, তুমি না তুমি। তৃষা আর টুইঙ্কেলের এই খুনসুটি যেন ঘরের গোমট উত্তেজনা নিমিষে হাওয়া উড়িয়ে দিল। টুইঙ্কেল ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে তৃষার গাল টিপে দিয়ে বলল, ওকে বাবা, আমরা দুজনে অনেক প্রিটি। তৃষা হেসে আর চোখে আয়নার দিকে তাকিয়ে দেখল সাবরিনা লাজুক হাসছে। তৃষা টুইঙ্কেলকে কোলে বসিয়ে নিয়ে ফিস ফিস করে বলল,
তবে আজকে তোমার সাবু পিপিকে একটু বেশি সুন্দর লাগছে সুইটার। টুইঙ্কেল খুশিতে গাল ফুলিয়ে বলল। ইয়েস, শি ইজ লুকিং লাইক আ রেড রোজ। মৃত্তিকা আর মেহসানা এতক্ষণ ওদের এই মিষ্টি কাণ্ড দেখছিল। মেহসানা এগিয়ে এসে টুইঙ্কেলের নাকে আলতো টোকা দিয়ে বলল, এই যে স্নো হোয়াইট, শুধু বানিকে প্যাম্পার করলে হবে? আমাদের কেমন লাগছে সেটা তো বললে না। টুইঙ্কেল ঘাড় ঘুরিয়ে সবাইকে একবার দেখে নিয়ে বেশ গম্ভীর ভঙ্গিতে বলল, তোমরা অনেক সুন্দর, কিন্তু আমার বানির মতো না। আই মিন, শি ইজ স্পেশাল। ওর কথা শুনে পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। তৃষা ওকে আরও একবার জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট মাই কিউটি বাই। এবার তো চলো, সবাই আসার আগে আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড সেলফি তুলি। বলতে দেরি সবগুলো একযোগে সাবরিনাকে বিদায় জানিয়ে দল বেঁধে কক্ষ ছেড়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য বাড়ির সম্মুখ ভাগের সজ্জিত বাগানটায় ছবি তোলা।